টেনশন হচ্ছিল। লিওন ভুরুকুসকে বলল, রাতে জেগেছিলিস? ওরই মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ভোরবেলা একটু ঘুমিয়েছিলাম। লিওন চোয়াল শক্ত হয়ে যায়। মনে মনে নিজেকে বকাবকি করলো। মেয়েটা তার জন্য পুরো রাত চিন্তায় চিন্তায় পার করে দিয়েছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন বের করে একজন গার্ডকে মেসেজ করলো। অন্তঃপর ফোন রেখে দিয়ে অর্ধাঙ্গিনীর কাছে টেনে নিল। এক হাতে কোমরে ও অন্য হাতে ঘাড়ের ভাঁজে গলিয়ে দিয়ে মুখের দিকে ঝুঁকে এলো। ওরই মতলব বুঝতে পেরে তড়িঘড়ি করে বলে উঠল, একদম কিস করবেন না, আপনি সিগারেট খেয়েছেন। লিওন বিরক্তিকর কণ্ঠে বলল, মনটা অশান্ত ছিল তাই খেয়েছি। কথা বলে অর্ধাঙ্গিনীর ঠোঁটের দিকে এগিয়ে যেতেই মেয়েটি মুখ সরিয়ে নিল। ফলস্বরূপ গালের মাঝে ঠোঁট স্পর্শ হয়। লিওন চোখ বুজে প্রিয়তমার গালে শক্ত করে চুমু খেয়ে ধীরে ধীরে ঠোঁট নিচে নিয়ে এসে কাঁধে ছোট্ট করে চুমু খেয়ে কামড় বসিয়ে দিল। এহেন কাজে ওরই হকচকিয়ে উঠে ব্যথায় আর্তনাদ করে উঠল। ঘাড়ের মাঝে আবারও চিনচিনি ব্যথা অনুভব করে দাঁতে দাঁত চেপে মানুষটাকে ঠেলে সরিয়ে দিল। লিওন ঠোঁট মুছে শব্দ করে হেসে দেয়। ওই ডান হাতে নিজের বাম কাঁধ চেপে ধরে রাগান্বিত চোখে তাকিয়ে আছে স্বামীর হাস্যজ্জ্বল মুখচ্ছুরির দিকে। মেয়েটির আগে দাঁত কিরমির করে বলল, আপনার মতো অসভ্য লোক আর দুটো দেখিনি। লিওন শয়তানি হাসি দিয়ে বলল, এই লিওন চৌধুরী অনলি ওয়ান পিসি রয়েছে। ওরই রেগে মেগে একটা গালি দিয়ে উঠে যেতে তার বাহু চেপে ধরে হ্যাঁচকা টানে নিজের বুকের ওপর ফেলল লিওয়ান। এক হাতে অর্ধাঙ্গিনীকে নিজের সাথে জড়িয়ে ধরে অন্য হাতে নরম গাল দুটো চেপে ধরল এবং হিস হিসিয়ে বলল, এখন কোথায় পালাবি মিসেস লিওনা চৌধুরী? ওরই ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে এক সময় থেমে যায়। এই লোকের হাতের মতো শক্তির সাথে দিলের শক্তি পেরে উঠল না। টুকু শক্তি নিয়ে আমার সাথে লাগতে আসিস? ওরই কপাল কুঁচকে তাকায়। লিওন দৃষ্টি প্রিয়তমার লোভনীয় ওষ্ঠ্যধ্বনির দিকে নিবদ্ধ। সে মেয়েটির গাল দুটো আরেকটু শক্ত করে চেপে ধরে মুখটা কাছে নিয়ে এসে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। ওরই চোখ বুজে নিল। সিগারেটের টেস্ট অনুভব হতেই মেজাজ বিগড়ে গেল। তবুও নিজেকে শান্ত রেখে চুপ করে রইল। 10 মিনিট পর অর্ধাঙ্গিনীর ওষ্ঠ্যদ্বয় ছেড়ে দিয়ে গলার মুখ গুজে দিল লিওয়ান। কামড়ের ক্ষতস্থানে ছোট্ট ছোট্ট চুমুতে ভরিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, প্রিন্সেস চাই টেডি বিয়ার। আজকের দিনটা চমৎকার রূপে আবির্ভাব হয়েছে। ভোরবেলা যখন শহরের আকাশ পরিষ্কার হওয়ার কথা, তখন দেখা যায় পাতলা কুয়াশার পর্দা। বহুতল ভবনগুলোতে মাথা কুয়াশায় ঢাকা পড়ে আছে। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো যে কুয়াশায় মিশে এক অন্যরকম আবেশ তৈরি করেছে। এই সময়টা গ্রামে কনকনে শীত দেখা গেলেও তেমন একটা শীত নেই বললেই চলে। বছর শেষ হয়ে নতুন বছরের আগমন ঘটেছে অনেক আগেই। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে গেলেও অন্যকের সম্পর্কে একই রয়েছে। তখন বাজে সকাল 10টা। নিত্যদিনের মতো আজও ছেলে ও ছোট বোনকে স্কুলে ড্রপ করে দিয়েছে লিওয়ান। সে হাসপাতালে যাওয়ার পথে তাদের দুজনকে রেখে যায়। মাঝে মধ্যে ওরিও আসে, তবে খুবই কম, কারণ সে মোটেও চায় না তার বউ বাইরে এসে ঘোরাঘুরি করুক, বিশেষ করে ওই ঘটনার পর তো একটুও না। আবার যদি কেউ তার একমাত্র বউকে বিয়ের প্রস্তাব দেয়, তখন সে তো হিতাহিত জ্ঞান হারিয়ে বসে থাকবে। নিজের রাগের ওপর মোটেও কন্ট্রোল নেই। শুধু রাগ কেন, তার নিজেরই ওপরে কোনো কন্ট্রোল নেই। দেখা যাবে রাগের মাথায় ভুলভাল কিছু ঘটিয়ে বসে আছে, আর তার বউ যেখানেই যাক না কেন সেখানেই কিছু না কিছু ঝামেলা পাকিয়ে আসবেই। এই তো কিছুদিন আগে যখন তার বউ বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিল, তখন পাশের ফ্ল্যাটের একজন মহিলা এসে তারই সামনে তারই বউকে ছেলের বউ বানাতে চেয়েছিল। আজকাল বউকে বোকরা হিজাব পরিয়ে নিয়ে চললেও শান্তি নেই তার। সব সময় দুশ্চিন্তা লেগেই থাকে। স্কুলে সে বন্ধুর সাথে দেখা হয়, কারণ সেও অফিসে যাওয়ার পথে মেয়েকে স্কুলে রেখে যায়। কিছু টুকটাক কথাবার্তা বলে লিওন গন্তব্যে রওনা দেয় দুজনেই। আজ ওরি এসেছে তার ছোট বোনের বাড়িতে। মেয়েটা যমজ ছেলেদের নিয়ে এক প্রকার হিমশিম খায়। এখন লিও ম্যানশনে খুব একটা যেতে পারে না, তাই সে সপ্তাহে একদিন করে হলেও বোনের কাছে আসে। অবশ্য এটা নিয়ে লিওন কিছুই বলে না, কিন্তু সে সারাদিন থাকতে পারলেও রাতে থাকার পারমিশন নেই। তবুও একবার স্বামীর কথায় খেলাপ করে ছেলে ও ননদকে নিয়ে থেকে গিয়েছিল বোনের কাছে। ওই রাতে লোকটা দেরিতে ম্যানশনে ফিরে যখন তাদেরকে দেখতে পায়নি, তখন রাত 1টার সময় এখানে চলে এসেছিল। তারপর সে কি রাগারাগি করেছিল দুলাভাই ও শালি মিলে। একজন তার বউকে এখানে থাকতে দেবে না, আরেকজন তার বড় আবুকে ছাড়বে না। তাদের মাঝখানে ফেসে গিয়েছিল সে আর রেক্কি ভাইয়া। না নিজের স্বামীকে সামলাতে পারছিল, আর না নিজের বউকে সামলাতে পারছিল।
শেষ মুহূর্তে গিয়ে ছোট বোনের কান্না দেখে ওরই উপায় না পেয়ে বোনের রুমেই থেকে যায়। এটা নিয়ে ওই পাগল লোকটা তার সাথে 2 দিন ধরে কথা বলেনি, আর না এই বাড়ির আশেপাশে এসেছে। শুধু ছেলেকে নিয়ে ওই রাতেই চলে গিয়েছিল। স্বামীর অভিমান ভাঙতে বেশ কসরত করতে হয়েছিল মেয়েটির। ওইদিকে শালি দুলাভাই একটু সুযোগ পেলে লেগে যায় একে অপরের সাথে ঝামেলা করার জন্য। কেউই কাউকে ছেড়ে দেয় না, মাঝখান থেকে তাকে মানকে জিপায় পড়তে হয়। একদিন আদরের ছোট বোন, আরেকদিকে প্রিয় স্বামী যান। তবে সে প্রায় ছোট বোনের আবদারগুলো বেশিই রাখে। আপু কি ভাবছো? যমজ ছেলেদের মধ্যে একজনকে কোলে নিয়ে বেস্ট ফিডিং করানোর সময় উক্ত বাক্যটি বলে অনু। ওরই দ্বিতীয় বাবুকে কোলে নিয়ে খেলা করতে করতে বলল, ভাবছিলাম রুহান রিহান বড় কবে হবে, আর আমাকে মামুনি বলে কবে ডাকবে। আপুর কথা শুনে অনু একগাল হেসে পড়ল, সবে তো 6 মাস বয়স হয়েছে আপু, বছরখানেক পার হোক, তারপরে এমনি এমনি তোমার পিছু ঘুরবে। আমি তো ভেবে রেখেছি ছেলে দুটো বড় হলে লিও ম্যানশনে ছেড়ে দিয়ে চলে আসবো। এই চোখ দুটো ছোট ছোট করে বলল, তোর ভাইয়াকে জ্বালানোর জন্য, তাই তো? এটা আবার বলতে হবে নাকি? তোরা আর ভালো হলি না, এই জীবনে আর কবে ভালো হচ্ছি না আপু। অজিত ঠোঁট কামড়ে হেসে আর কিছু বলল না। কোলে থাকা ছোট্ট নরম তুলতুলে শরীরটাকে বুকের মাঝে আগলে নিয়ে কপালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, তোমার মামা পচা। ছোট্ট অবশ শিশুটা কী বুঝলো কে জানে, সঙ্গে সঙ্গে মামিনের কোল ভরে হিসু করে দিল। ছেলের কাণ্ড দেখে অনু খিলখিল করে হেসে উঠে বলল, নাও, আমার ছেলেটা তোমার কথা মানতে নারাজ আপু। বেকুবের মতো রোমানের দিকে তাকিয়ে থাকলো। ছেলেটা নিজের হাতের আঙুল মুখে নিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে তার দিকে। হয়তো বাচ্চাটাও দেখতে চাচ্ছে তার মামুনির রিয়াকশন কেমন হয়। তবে মেয়েটি কোনো রিয়াক্টই করলো না, বরং ছোট্ট ছেলেটাকে বুকের মাঝে আগলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ওকে সব আমি ফ্রেশ হয়ে আসছি। অনু মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ওরই ড্রয়িং রুম থেকে রোহানকে নিয়ে রুমের দিকে চলে গেল। আজকে রোহান ও রিহানের ন্যানিকে ছুটি দেওয়া হয়েছে। যেহেতু সে সারাদিন থাকবে তাই মারুফাকে ছুটি দিয়েছে। মেয়েটা সারাদিন এখানে অনুর সাথে থেকে যমজ বাচ্চাদের দেখাশোনা করে, কারণ মেয়েটা এখানে 3জনকে সামলিয়ে উঠতে পারে না। রিক্কিও অর্ধাঙ্গিনকে চাপ দিতে চায়নি, ফলস্বরূপ একজন ন্যানিকে হায়ার করে। ওই ছোট্ট রোহানকে ফ্রেশ করে নিজেও পোশাক চেঞ্জ করে নিল। ছোট বোনের কাছে এসে বসতেই অনু বলে উঠল, আপু তুমি বেবি নেবে না? হঠাৎ এই প্রশ্ন? না মানে ভাইয়া তো অনেক আগে থেকে একটা প্রিন্সেস চাইছে, এইবার তো মানুষটার আবদার রাখো, আর কত কষ্ট দেবে। ওরই কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, সময় হলে এমনই ওনার আবদার পূরণ হয়ে যাবে। আর এখানে তো আমার হাত নেই, চাইলেই ওনাকে বেবি দিয়ে দিলাম। উপরওয়ালা যখন চাইবেন তখনই আমাদের মাঝে আরেকটি বেবি আসবে। অনু মাথা নাড়িয়ে বলল, ইনশাল্লাহ আপু, খুব শিগগিরই যেন তোমাদের ঘর আলো করে একটা পরীর মতো পরীর আগমন হয়। পরী মুচকি এসে বিড়বিড় করে বলল, ইনশাল্লাহ। রাত হয়ে এসেছে। লিও ম্যানশনের বিশাল বড় ড্রয়িং রুমের কাউচের উপর বসে থেকে লিজা কান্না করছে আর ঘন ঘন নাক টানছে। রুহান রুম থেকে টিস্যু বক্স নিয়ে এসে মনির হাতে দিয়ে বলল, ডোন্ট ক্রাই মনি, তেল তো চুলের জন্য ভালো, তাহলে তুমি এমন কাঁদছো কেন? লিজা টিস্যু দিয়ে নাক মুছে বলল, আমার বদলে তুমি দাও, তাহলে আর কাঁদবো না। লুহান নাক মুখ কুচকে বিড়বিড় করে বলল, ইয়াক, আমি এই গন্ধওয়ালা তেল মোটেও দিব না, আমার চুল এমনি সুন্দর। তখন লিজা খেকিয়ে উঠল, তাহলে আমাকে বলছো কেন তেল দিতে? কারণ মেয়েদের সুন্দর চুলেই মানায়, আর ছেলেদের টাকলু মাথায়। ছেলেও ননদ ওরূপে ছোট বোনের কথাবার্তা শুনে ওরই গম্ভীর কণ্ঠে বলল, একদম চুপ করো দুজন। লু, তুমি নিজে গিয়ে হোমওয়ার্ক কমপ্লিট করো, মনে একটু পরেই যাচ্ছে। লুহান ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজতে চলেছে। তার ড্যাড নিশ্চয়ই আজ রাতেও পরে ফিরবে, তাই সে কথা না বেরিয়ে ভদ্র ছেলের মতো দোতলায় চলে গেল। লিজা নাক টানতে টানতে বলল, আমি আর 1 মাস এই পচা তেল দেবো না ভাবিব। পরে সপ্তদশী মেয়েটি ঘন ডাক বাউন চুলগুলো তেল মালিশ করে বেনি গাতে গাতে বলল, তোমার ভাইকে যদি বলি তুমি তেল না দেওয়ার জন্য বাহানা করো আর কাঁদো, তাহলে উনি তোমাকে আগেই তেলের ড্রামে চুবানি দিবে। লিজার ঠোঁট উল্টে বলল, তুমি ভাইয়াকে বলতে পারবে? অবশ্যই পারবো। তুমি তো এই তেল নিয়ে আমাকে কম হয়রানি করো না। এতদিন চুপ করেছিলাম, কিন্তু তুমি দিন দিন ভীষণ অবাধ্য হচ্ছ। আমার তেল দিতে মোটেও ভালো লাগে না ভাবিপু। এটা শুধু তোমার না, অধিকাংশ মেয়েদেরই সমস্যা।
লিজা আর কিছু না বলে চুপচাপ টিস্যু দিয়ে নাক মুছছে। মেয়েটি কিছুতেই মাথায় তেল দিতে চায় না। ওরই প্রতিবারই জোর করে মেয়েটিকে যত্ন করার চেষ্টা করে। মেয়েটা বড় হচ্ছে আর এলোমেলো হয়ে যাচ্ছে। সে কিছুদিন ধরে অদ্ভুত কিছু একটা লক্ষ্য করেছে। লিজা আগের মতো খুব একটা মিশতে চায় না তার সাথে। সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করে। লিওন সারাদিন হাসপাতালেই কাটিয়ে দেয়, তাই সে কিছু জানতে পারে না। আর না সে কিছু জানিয়েছে। তবে ইদানিং মেয়েটার মাঝে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখতে পেয়েছে। স্কুল ও প্রাইভেট থেকে ফেরার পর অদ্ভুত বিহেভ করে। সন্ধ্যা থেকে নিজের ঘরবন্দি করে রাখে। যখন বড় ভাইয়ের কণ্ঠস্বর শুনতে পায় তখনই বেরিয়ে আসে। মেয়েটির ব্যবহারে ওরই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করে। আচ্ছা, সে কি কিছু করেছে যার জন্য মেয়েটা তার সাথে মিশতে চাচ্ছে না? কই, আগে তো এসে থাকতো, এমনকি তাদের রুমে একই সাথে ঘুমাতো। কিন্তু এখন মেয়েটা হুট করে পাল্টে গেল। লিজার এমন দূরত্ব মোটেও মানতে পারছে না ওরি। কারণ সে অন্যের মতো লিজাকে ভালোবাসে, হয়তো সেটা কখনো মুখে বলা হয়নি। ওরি এসব ভেবে ধীরে কণ্ঠে জানতে চাইলো, আমাকে কি ভালো লাগে না লিজা? অবুঝ মেয়েটা চমকে উঠল। সে তড়িঘড়ি করে মাথা ঘুরিয়ে বলল, এমন কেন বলছো? বহুদিন থেকে লক্ষ্য করছি তুমি আমার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছো। এমনকি তুমি তোমার ভাইয়ের কাছেও আসতে চাও না। আচ্ছা, আমার কি অজান্তে কিছু করেছি যেটা তোমাকে কষ্ট দিয়েছে? মেয়েটি কিছু না বলে সোজা হয়ে বসে, মাথা নিচু হয়ে নিল। ওরে দীর্ঘশ্বাস ফেলে বলো, আমি জানি না তোমার কি হয়েছে, তবে এইটুকু বুঝতে পারছি তুমি কিছু একটা নিয়ে ডিস্টার্ব রয়েছো। কখনো যদি অজান্তে তোমাকে কষ্ট দিয়ে ফেলি, তাহলে প্লিজ তুমি অত্যন্ত তোমার ভাইয়াকে আমার দোষটা ধরিয়ে দিও। তবুও এমন করে নিজের মধ্যে কিছু পুষে রেখে দূরে সরে যেও না। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার ভীষণ ভালোবাসি লিজা। তোমার ভাইয়ের জান হও তুমি। আমাকে ইগনোর করলে ওই মানুষটা কখনো ইগনোর করো না। উনি তোমার অবহেলা মোটেও সহ্য করতে পারবে না। মানুষটা হয়তো কিছু বলছে না তোমায়, কিন্তু আমি দেখেছি তুমি যখন ওনাকে এড়িয়ে চলার চেষ্টা করো তখন উনি অবাক চোখে তোমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমাদের জন্য যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে সেটা সরাসরি বলে দাও মামুনি। আমাদের আমরা নিজেদের ভুল শুধরে নিব। লিজা ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারল না নিজের কষ্টকে দমিয়ে রাখতে। সপ্তদশী মেয়েটা মুহূর্তে হাউমাউ করে কেঁদে উঠে পেছনে ঘুরে ভাবি মুখে জড়িয়ে ধরলো। হঠাৎ করে মেয়েটা এইভাবে কাঁদতে দেখে ওরই চমকে উঠল। এক হাতে বুকের মাঝে শক্ত করে আগলে ধরে অন্য হাতে মাথা বুলিয়ে দিল। লিজা কাঁদতে কাঁদতে বলে উঠল, ভাবিবু, আমি প্রাইভেটে আর যাব না। আমি কিছু পড়বো না, কিছু না। মেয়েটির মুখে এমন কথা শুনে ওরই কপাল কুঁচকে গেল। প্রাইভেটে কি হয়েছে? মিজানুর ছেলের কাছে তো সব ছেলেমেয়েরাই পড়াশোনা করেছে। উনি যথেষ্ট ভালো পড়ান, তাই তো লিওন ওনার কাছে ছোট বোনকে দিয়েছে। কিন্তু হঠাৎ করে কি হলো? ওরে কিছু বুঝতে না পারে মেয়েটি মাথা তুলে দুগালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে আদুরি কণ্ঠে জিজ্ঞেস করলো, প্রাইভেটে কি হয়েছে মামনি? কেউ কিছু বলেছে? লিজা কিছু না বলে কাউচের উপর নেমে থেকে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আর ওরই কৌতূহল চোখে তাকিয়ে থাকলো। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। ওরই তখনকার ঘটনার পর লিজাকে জোর করেনি, দুজনকে নিজ হাতে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঘড়ি কাটায় রাত 12টা ছুঁই ছুঁই। ওরই অন্যমনস্ক হয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে খেয়াল করলো দরজা খুলে লিওন প্রবেশ করছে। মানুষটার চেহারা লাল টকটকে হয়ে আছে। লিওন ড্রয়িং রুমে এসে হাতে থাকা ব্যাগ, কোট, অ্যাপ্রন, ফাইল সোফার উপর রেখে গলা থেকে টাই খুলে অর্ধাঙ্গিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। স্বামীর রক্তিম চোখ জোড়া দেখে ওরই হকচকিয়ে উঠল। দ্রুত পা ফেলে কাছে এসে জানতে চাইল, কি হয়েছে? আপনাকে দেখে এমন লাগছে কেন? নাথিং। কথা বলে লিওন অর্ধাঙ্গিনের পাশ কাটিয়ে টি টেবিলের উপর থেকে পানি খেয়ে নিল। ওরে কিছু একটা ভেবে আবারও স্বামীর কাছে গিয়ে শরীরে স্পর্শ করতে চমকে উঠল। একই সাথে অস্পষ্ট স্বরে বলো, আপনার শরীর তো ভীষণ জ্বর। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, কিছুটা। ওরে দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে নিল। প্লেটে খাবার সাজিয়ে নিয়ে দোতলায় চলে যায়। রুমে এসে দেখে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে লিওয়ান। উদম শরীরে শুধু ঢিলে করে তোয়ালা পেঁচিয়ে রাখা। সে টেবিলের উপর বেল্ট রেখে স্বামীর কাছে এলো। লিওন ততক্ষণে বিছানার কোণে চুপচাপ বসে পড়েছে। ওরই পরনের ওড়নার অংশ দিয়ে মানুষটার মাথার ভেজা চুলগুলো মুছে দিল। একটু সময় নিয়ে নিজের কাজ শেষ করে খাবার খেয়ে দিতে থাকলো এবং নিজে একটু খেয়ে নিল। লিওন ওষুধ খেয়ে পানির গ্লাস টেবিলের উপর রেখে জানতে চাইল, দুজন ঘুমিয়ে গেছে? ওরই মাথা নাড়িয়ে ছোট্ট করে জবাব দিল,
হ্যাঁ। লিওন রুম থেকে বেরিয়ে গেল। ছেলেটা ছেলের রুমে গিয়ে ঘুমাতো ছেলেকে আদর করে দিয়ে বোনের রুমেও গিয়ে মেয়েটির মাথায় হাত বুলিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে শরীরের মাঝে কম্পিউটার ভালো করে টেনে দিল। এসির ভলিউম কমিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ওই ড্রিম লাইট জ্বালিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েছে। চোখ বুজে কিছু একটা নিয়ে ভাবছিল, তখন গরম নিঃশ্বাসের চোখে মুখে আছড়ে পড়তেই চোখ মেলে তাকায়। ঘোলাটে একজোড়া রক্তিম চোখের সাথে দৃষ্টি বিনিময় হতেই মেয়েটি শুকনো ঢোক গিলে। মেয়েটার জ্বর ও নেশাগ্রস্ত অবস্থা থাকার সময় নিজের মধ্যে থাকে না। বিশেষ করে তার কাছে এলে লোকটার মাথা নাটবল্টু সব ঢিলে হয়ে যায়। তারপর সব কিছু তাকেই সহ্য করতে হয়। আলতো ঘরে উঁচিয়ে ঘুমন্ত স্বামীর কপালের মাঝে রাখে। না, জ্বরটা নেই, তবে শরীরটা হালকা গরম রয়েছে। সে একটু উঠে কম্পোটার টেনে নিয়ে উদম পিঠের উপর রাখত। মানুষটা উপর হয়ে বালিশের মাঝে মুখ গুজে পুরুষলীয় ভঙ্গিতে বেবরে ঘুমাচ্ছে। এক হাতে মাথার বালিশ ও অন্য হাতে তার কোমর চেপে ধরে রেখেছে। ওরই কিছুক্ষণ সুন্দর চেহারা দিকে তাকিয়ে থেকে আস্তে করে পেটের উপর থেকে শক্তপোক্ত হাতটি সরিয়ে দিল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। তার আজ আর ঘুম আসবে না। ওরই লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। ভোরবেলায় গোসল করে ঠান্ডা লাগছে তার। চুলগুলো ভালো করে মুছে শরীরে পাতলা চাদর পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে এসে কড়া করে কফি বানিয়ে নিল। মাথাটা ব্যথা ফেটে যাচ্ছে তার। ড্রয়িং রুমে এসে সোফায় বসে থেকে কফি খেতে লাগলো। তার কিছু একটা ভাবতে থাকলো। একসময় মেয়েটি আকাশ পাতাল ভাবতে ভাবতে ওখানেই ঘুমিয়ে যায়। ঘড়ি কাটার সময় ৮টা ছই ছই। হঠাৎ করে কিছু একটা ভেবে যাওয়ার শব্দ পেয়ে ওরে হুড়হুড় করে লাফিয়ে উঠল। বড় বড় চোখে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো শব্দটা রান্নাঘর থেকে এসেছে। এটা উপলব্ধি করতে পেরে সে সোফা থেকে নেমে ওই দিকে ছুটে গেল। লিজা, তুমি এখানে? ভাবিপুর কণ্ঠস্বর শুনে শব্দদর্শী মেয়েটা ঘাড় ঘুরিয়ে ভয়াক্ত চোখে পিছনে তাকায়। ওরি এগিয়ে এসে দেখে ফুলের মাঝে ময়দা, জিনিসপত্র ও কাচের বাসন ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব দেখে চকিত মেয়েটা কাছে এসে হাত পা চেক করতে করতে বলে উঠল, কোথাও লাগেনি তো মামুনি? লিজা কিছু না বলে নিজে থেকে দূরে সরিয়ে দিল ভাবিপুকে। ওই বিস্ময়ে চেয়ে রইল অবুঝ মেয়েটির মুখের দিকে। লিজা অন্যদিকে তাকিয়ে বলল, আমার খিদে পেয়েছিল তাই এসেছি। ওরে নিজেকে সামনে নিয়ে ধীর কণ্ঠে বলল, আমাকে তো ডাকতে পারতে, তুমি ঘুমিয়েছিলে তাই ডিস্টার্ব করিনি। আচ্ছা বলো তুমি কী খাবে, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। লিজা ফুলুর থেকে চিপস ও কেকের প্যাকেট তুলে নিয়ে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে যেতে যেতে বলল, এগুলো দিয়েই হবে। ওরই হতবাক, হতবিলম্ব আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইল। সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে ভুলভাল ভাবতে না চাইলেও মেয়েটির বিহেভিয়ার ভাবতে বাধ্য হচ্ছে। আচ্ছা, মেয়েটি কি তাকে অপছন্দ করতে শুরু করেছে? মেয়েটির চোখ দুটো বন্ধ করে নিল। সে আর ভাবতে পারছে না, আর না বাচ্চা মেয়েটির ইগনোর সহ্য হচ্ছে। সে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে খোলা চুলগুলো হাত খোপা করে নিচ থেকে জিনিসপত্র তুলতে থাকলো। ময়দা পরিষ্কার করতে গিয়ে বাজেভাবে কাঁচের টুকরো লেগে বাম হাতের তর্জনীর আঙুল কিছুটা কেটে যায়। অন্য সময় হলে এই সামান্য ব্যথাটুকু সহ্য করে নিত উড়ি। কিছু এক অদৃশ্য ব্যথায় মুখ চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। কাছের মানুষের থেকে অদ্ভুত ব্যবহার মেনে নিতে পারছে না ও। বারবার মনে হচ্ছে ওই মেয়েটা এখন তার আর অপছন্দ করে না। হয়তো সময়ের সাথে সাথে তার উপর অনীহা চলে এসেছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। ঢাকা শহরের এক নামিদামি স্কুলে ছুটির ঘন্টা পড়েছে। তবে সেটা শুধুমাত্র প্লে নার্সারি থেকে ক্লাস 2 পর্যন্ত। 3 থেকে ক্লাস 10 পর্যন্ত বিকেলে ছুটি হবে। আপাতত ছোটরা সবাই বেরিয়ে পড়েছে। আজ লিওন দুপুর থেকে হাসপাতালে ডিউটি ছিল। একটু অসুস্থ থাকার সুবাদে বেশ বেলা করে ঘুম থেকে ওঠে। মেয়েটিও তাকে বিরক্ত করেনি। লম্বা গোসল ছেড়ে একেবারে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই লুহান স্কুল শেষে ফিরে এলো লিও ম্যানশনে। সবসময়ের মতো ড্রাইভার ও পার্সোনাল কিছু গার্ড নিয়ে নিচে আসে তাকে এবং লিজাকে। মম! নিচতলা থেকে একজন ছেলের আদরে কণ্ঠস্বর শুনে ওই দোতলায় সিঁড়ি বেয়ে নেমে এলো। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে গালে চুমু খেয়ে উপরে যেতে যেতে বলতে চাইলো, আজ কেমন কেটেছে স্কুল? কারোর সাথে দুষ্টুমি করেনি তো? লুহান দুহাতে মমের গলা জড়িয়ে ধরে দুদিকে মাথা নাড়িয়ে বলল, মোটেও আমি দুষ্টু ছেলে নই মম। আই অ্যাম এ গুড অ্যান্ড মোস্ট কিউট বয়। ছেলের কথা শুনে কিঞ্চিত হাসলো ওরি। বিনমে কিছু না বলে রুমে নিয়ে এসে কাঁধ থেকে ব্যাগ খুলে বিছানার উপর রেখে ছেলেসহ ওয়াশরুমের ভিতরে চলে গেল।
লুহানের পরনে স্কুল ড্রেস খুলে বডি ওয়াশ ও লোপা দিয়ে মোলায়েম ধবধবে সাদা শরীরটা ঘষে দিতে থাকলো। ছেলেটা সুযোগ বুঝে নিজের গলা থেকে ফেনা নিয়ে মমের গালে মাখিয়ে দিল। ওরই ভুরু উঁচিয়ে বলল, এই গুড বয় হওয়ার নমুনা। লুহান ঠোঁট টিপে হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল এবং হাতে লেগে থাকা অবশিষ্ট ফেনা মমের ওপর গালে ও নাকের ডগা মাখিয়ে দিয়ে শব্দ করে হেসে উঠল। ছেলের কাণ্ড কারখানা ও হাস্যজল মায়াবী মুখশ্রী দেখে ওরিও ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলে উঠল, নটি বয়। বিকেল হয়ে এসেছে, ছাত্রছাত্রীদের আজকের জন্য ক্লাস টাইমের ইতি ঘটে। তবে প্রাইভেটে যাদের রয়েছে তাদেরও বেলা আর নিজ ঘরে ফেরা হলো না। কিছু শুকনো খাবার খেতে খেতে স্কুলের পাশে মিজানুল স্যারের 3 তলা বিশিষ্ট বাড়ির পথে হাঁটা ধরে ক্লাস 9-এর ছেলেমেয়েরা। তাদের সাথে লিজাও ছিল, তবে সে সবার পিছনে ধীর পায়ে হেঁটে আসছে এবং তার পিছে পিছে দুজন কালো পোশাকধারী গার্ডও হাসছে। মেয়েটা প্রাইভেট পড়তে চায়নি, কিন্তু বড় ভাইয়া তার কথা শুনেনি। অহেতুক কেন এটা করতে চাচ্ছে সেটা রিজনও জানতে চেয়েছিল, কিন্তু মেয়েটির আসল কারণটা মুখ ফুটে বলতে পারেনি। আর সে কীভাবে বলবে? নিজে তো কিছু বুঝতে পারছে না। তবে তার অদ্ভুত লাগে সব কিছুই। ছোট মাথায় সহজে অপরিচিত কিছু ক্যাচ করতে পারে না আর না বুঝে উঠতে সক্ষম হয়। তাই তো দিন ধরেও মেয়েটা তেমন কিছু বোঝেনি, কিন্তু আজকাল তার একটু বেশি অস্বস্তি হয়। আকাশ পাতাল ভাবনার মাঝে নিজের কাঙ্ক্ষিত জায়গায় চলে এলো। এতগুলো মাস দিনেও সে তেমন কারোর সাথে মিশতে পারেনি, আর না কেউ তাকে মিশেছে। পুরো ক্লাসের সবাই তাকে বোকা ফুল হিসেবেই চেনে, কারণ সে স্কুলে কিংবা প্রাইভেটে প্রয়োজন বর্ধিত কথাই বলে না। তার এই গম্ভীর্য ও চুপচাপ স্বভাবের জন্য কেউ মিশতে চায় না। এতে সপ্তদশী মেয়েটার কোনো আফসোস নেই, বরং সে একাকিত্ব থাকাই পছন্দ করে। ঘড়ির কাঁটা তখন বিকেল 5টা ছুঁই ছুঁই। 2 ঘন্টার প্রাইভেট টাইমের মাঝে 1 ঘন্টা অলরেডি পেরিয়ে গেছে। 3 তলা বিল্ডিংয়ের 2য় তলায় বিশাল স্টাডি রুম রয়েছে। সেখানে উপস্থিত সকল স্টুডেন্ট নিজ নিজ আসনে বসে থেকে স্যারের জন দেওয়া প্রশ্নের উত্তর লিখছে। সামনে চেয়ারে বসে রয়েছেন একজন ভদ্রলোক। বয়স 45-এর দোরগোড়ায় পৌঁছলেও যথেষ্ট ইয়াং রয়েছে। হ্যাংলা পাতলা শরীর, বয়সে অতটা বোঝা যায় না। ভদ্রলোকটি কফির মগে ঠোঁট ছুঁয়ে সবাইকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছেন। উনি লেখাপড়ার বিষয়ে ভীষণ কঠোর, যার ফলে প্রায় সময় ওনাকে খুব ভয় পায়। স্যারের নজর ঘুরে ফিরে এসে একজনের উপর নিবদ্ধ হয়, সে কিনা এখন মনোযোগ সহকারে খাদার সাদা পাতার মাঝে ডুবে রয়েছে। আশেপাশে তেমন কোনো ধ্যান নেই। অদ্ভুত সুন্দর মেয়েটি। সবার থেকে ওই সপ্তদশী মেয়েটা ভীষণ আলাদা। প্রথমে স্কুলে ভর্তি হওয়ার পর সবাই বেশ কৌতূহল ও আগ্রহ নিয়ে তাকিয়ে থাকতো, কারণ মেয়েটি দেখতে পুরোটাই ভিনদেশী। রাগবাহন লম্বা চুলগুলো প্রায় 2 পাশে বেনি গাঁথা নয়তো জুটি বাঁধা অবস্থায় থাকে। হালকা লম্বাটে চকচকে ফর্সা চেহারা একদম নিখুঁত। অমন গাঢ় বাদামি বর্ণের ডগর ডগর ঘন পাপড়িওয়ালা আঁখি জোড়া অসম্ভব সুন্দর। গায়ের রং সবার চাইতে একটু বেশি ধবধবে, যেমনটা বাইরের দেশের রমণীদের রয়েছে। মেয়েটাকে দেখে বোঝার কোনো উপায় নেই এই বাচ্চা মেয়েটা বাংলাদেশি। রমণী মোহনীয় সৌন্দর্য বরাবরের মতোই চোখে লাগে। যখন মেয়েটা গর্জিয়াসের সঙ্গে দেখা ও কথা হয় তখন বুঝতে পারি এই মেয়েটা দেখতে এমন কেন। কারণ মেয়েটির বড় ভাইও দেখতে প্রায় ভিনদেশী। তার চেয়ে বড় কথা হলো মেয়েটি মানসিকভাবে অসুস্থ। এটা তাকে প্রথমে না বললেও স্কুলের অধিকাংশ শিক্ষকই ধরতে পেরেছিল। মেয়েটি মাঝে মধ্যে অদ্ভুত অদ্ভুত আচরণ করে, যেটা নিতান্তই ছোট বাচ্চাদের স্বভাব পায়। এই নিয়ে সবার মাঝে আলোচনার সৃষ্টি হলে লিওন নিজে এসে সব শিক্ষকের সাথে কথা বলে, হ্যান্ডেল করে নেয় এবং মেয়েটির সমস্যার কথাও জানায়, এটা নিয়ে পরবর্তী কোনো সমস্যা সৃষ্টি না হয়। সব কিছু জানার পর শিক্ষকরা সবাই মেয়েটির চোখে চোখ রাখত এবং আগলে রাখার চেষ্টা করত। অবুঝ মেয়েটা কয়েক মাসের মধ্যেই সবার প্রিয় হয়ে ওঠে। তার করা বাচ্চা মেয়েগুলো সবাই বেশ উপভোগ করে। মেয়েটি মাঝে মধ্যে অবুঝ বাচ্চাদের মতো বিহেভ করলেও কখনো কাউকে হার্ট কিংবা কারোর সঙ্গে ঝামেলা করেনি, বরং সবসময় নিজেকে সবার থেকে গুটিয়ে রাখার চেষ্টা করতো, যেন তার জন্য অন্য কারোর সমস্যা হয় না। পড়ালেখাতেও বেশ ভালো এবং মেয়েটি সরল সাদাসিধে স্বভাবের হওয়ায় অনেকেই পছন্দ করে, কারণ এরাই তো স্কুলের ভবিষ্যৎ প্রজন্ম। স্যার নিন, লেখা শেষ। একটি মেয়ের কথা শুনে মিজানুর রহমান ভাবনার স্রোত ছেড়ে গেল। উনি নিজেকে সামনে সাবলীলভাবে চোখের চশমা ঠিক করে মেয়েটির হাত থেকে খাতা নিয়ে চেক করে থাকে। এইভাবে এক এক করে সবাই এসে স্যারকে খাতা দেখিয়ে যায়। সবার শেষে সপ্তদশী মেয়েটি এসে
খাতা বাড়িয়ে দেয়। বসে থাকা ব্যক্তিটি এক পলক সুন্দর পলক মুখোশির দিকে তাকিয়ে থেকে খাতাটি নেয়। তবে নেওয়ার সময় খুব সূক্ষ্মভাবে মেয়েটির নরম হাত ছুঁয়ে দেয়। হঠাৎ এমন হওয়াতে মেয়েটি তড়িঘড়ি করে নিজের হাত গুটিয়ে নিয়ে কয়েক পা পিছিয়ে যায়। সেটা খেয়াল করে লোকটা ফিসিল হাসলো। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। প্রশ্নের উত্তর লেখা ও নোট করা শেষে আস্তে আস্তে ছেলে থেকে বিদায় নিয়ে চলে যেতে শুরু করে ছাত্রছাত্রীরা। ওইদিকে লিজা একটু প্রশ্নের উত্তর কিছুতেই লিখতে পারছে না, কারণ সে এই ধরনের প্রশ্ন কখনোই বইয়ের পাতায় দেখেনি। সবাইকে চলে যেতে দেখে এবার মেয়েটি মুখ খুলল। স্যার, এই প্রশ্নটি তো আমাদের বইয়ে নেই। সামনে থেকে বেশি এলো গমগমে গলার আওয়াজ। আই নো, বাট নতুন কিছু শিখতে তো মানা নেই, তাই না? স্যারের কথা ঠিক পছন্দ হলো না মেয়েটির। বিরক্তিকর চেহারা আশেপাশে তাকিয়ে দেখলো ইতিমধ্যে সবাই চলে গেছে। এটা লক্ষ্য করে ও ভয়ে তড়িঘড়ি করে উঠে নিজের ব্যাগে বই খাতা কলম গুছিয়ে নিয়ে উঠে দাঁড়াতেই শুনতে পেল, প্রশ্নের উত্তর লিখে তারপর যাবে, নয়তো আমি তোমার ভাইয়ের কাছে কমপ্লেন করব। বড় ভাইয়ের কথা শুনে লিজা ভীতু স্বরে বলল, স্যার অন্য প্রশ্ন দিন, এটা করতে পারবো না। পারতে হবে তোমায়, চেষ্টা করো। বাধ্য হয়ে লিজা তাই করলো, কিন্তু বিপত্তি ঘটলো অন্য এক জায়গায়। যখন অনুভব করলো আপত্তিকর হাতের ছোঁয়া, তখনই মেয়েটা তড়া করে লাফিয়ে উঠে কয়েক কদম পিছিয়ে গেল এবং কাঁপা কাঁপা গলায় বলল, আজ যদি আমাকে হার্ট করেন তাহলে আমি ভাইয়াকে বলে দিব। মেয়েটির ভয়াক্ত রক্তিম চেহারা দেখে মজা পেল লোকটা। কাছে আরও এগিয়ে এসে ঠোঁট নাড়ল। হার্ট কোথায় করি? তোমাকে তো বায়োলজি প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করি। লিজা অশ্রুসিক্ত নয়নে চেঁচিয়ে উঠে বলল, আমি চাই না বুঝতে, আপনি দূরে থাকুন, খুব পচা লোক আপনি। আহা, রাখছো কেন? আমি তো ভাইয়ের মতোই ভালোবাসি। মোটেও না, আমার ভাইয়ের ভালোবাসা অনেক ভালো অ্যান্ড সফট। ভাইয়া কখনো আমাকে ব্যথা দেয় না, বরং আমাকে ব্যথা লাগলে আমার ভাইয়া কষ্ট পায়, আর সেখানে আপনি আমাকে ইচ্ছে করে ব্যথা দেন। আমি কিন্তু ভাবিকে বলে দেব আপনি কেমন ভালোবাসা দেন আমায়। কথা বলে লিজা ব্যাগ নিয়ে দরজার দিকে দৌড় দিল। ঠিক তখনই শক্তভক্ত পুরুষলিয়া বুকের সাথে ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে গেল। তবে তার শিরকোজায় নরম শরীরটা শক্ত ফুলের ছোঁয়ায় একটা শক্ত হাত এসে কোমর জড়িয়ে ধরে আগলে নিল বুকের মাঝে।